ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম তোমাদের পরমাণুর গঠন অধ্যায়। এর আগে থেকে আমরা রাদারফোর্ড মডেল এবং রাদারফোর্ডের ত্রুটি আলোচনা করে এসেছি। আজকে আমরা আলোচনা করব বোর মডেল। এখন থেকে এই বোর মডেলটা কি? বোর মডেলটা আমাদের পরমাণুর গঠন সম্পর্কে প্রথম সুস্থিত ধারণা দেয়। এই বোর মডেলটা হচ্ছে প্রকৃতপক্ষে রাদারফোর্ড মডেলের সংশোধন। সেই কারণে আমরা একে বোর রাদারফোর্ড মডেলও বলে থাকি। তাহলে দেখো, যেহেতু রাদারফোর্ড মডেলের সংশোধন, তাহলে আগে আমাদের রাদারফোর্ড মডেলটা কি বলেছিল একবার একটু শুনে নিই। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল সম্পর্কে কি বলেছিল? যে পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে পরমাণুর সমস্ত ভর থাকে, যেটা ধনাত্মক আধানযুক্ত, হয়েছে। আর কি হয় পরমাণুর, সেটাকে আমরা কি বলি? কেন্দ্রক বা নিউক্লিয়াস। আর এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের বাইরে থাকে কি? পরমাণুতে যতটা ধনাত্মক আধান থাকে ততটাই ঋণাত্মক আধান কেন্দ্রের বাইরে থাকে, যেগুলো হচ্ছে ইলেকট্রনের মধ্যে থাকে। এবং এই ইলেকট্রনগুলো কি হচ্ছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে, হয়েছে। সেখান থেকে দেখো, আমরা রাদারফোর্ড মডেলের ত্রুটি যেটা পেয়েছিলাম সেটা কি ছিল? পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারছিল না, আর রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না। বোর কিন্তু এই দুটো জিনিসের, অর্থাৎ বোর মডেলে আমরা এই দুটো জিনিস পাই, অর্থাৎ পরমাণুর স্থায়িত্ব পাই এবং রেখা বর্ণালীর কারণ বা উৎপত্তি আমরা ব্যাখ্যা করতে পারি। বোর যে জায়গাটা সংশোধন করলো, দেখো, বোর রাদারফোর্ড মডেলের কি হলো? নিউক্লিয়াস দিয়ে কোনো কথা বললো না, বললো রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কে যা বলে গেছে সেটা সঠিক, কিন্তু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সম্পর্কে যেটা বলে গেছে সেটা আংশিক সঠিক, তার কিছু সংশোধন প্রয়োজন। কি সংশোধন প্রয়োজন? রাদারফোর্ড কি বলেছিল? নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো বৃত্তপথে ঘোরে, এইটুকু বলেছিল। বোর বলল, হ্যাঁ, নিউক্লিয়াসের বাইরে বৃত্তপথে ঘোরে, ঠিক আছে, কিন্তু যে কোনো বৃত্তপথে ঘুরতে পারবে না, এবং কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। অর্থাৎ একই জিনিস বৃত্তপথেই ঘুরছে, কিন্তু বোর কি করলো? কোন পথে ঘুরবে সেই জায়গাটা নির্দিষ্ট করলো। অর্থাৎ যে কোনো পথে, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধের বৃত্তপথে কি হচ্ছে? ইলেকট্রনগুলো ঘুরতে পারবে না, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে। এবং বোর এই মডেলটা সম্পর্কে তিনটে পস্তুলেট বা তিনটে তথ্য দিয়েছে, যেটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। তাহলে দেখো, প্রথম যেটা কি বললো? যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, যে কোনো ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে পারে না। অর্থাৎ তাহলে বোর তত্ত্বের প্রথম স্বীকার্য কি ছিল? যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। অর্থাৎ বোর কোন জায়গাটা করলো? এই দুটো ওয়ার্ড। বাকি সব রাদারফোর্ড মডেলে শুধু এই দুটো ওয়ার্ড, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি হবে? এই যদি নিউক্লিয়াস হয়, তাহলে এর বাইরে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘুরবে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে। এরকম ক্রমবর্ধমান ব্যাসার্ধের 7টি বৃত্তপথে ইলেকট্রনগুলো ঘোরে। এইগুলোকে বলা হয় এই বৃত্তাকার কক্ষপথ। অর্থাৎ এই যে বৃত্তাকার কক্ষপথ, এইগুলোকে বা যে বৃত্তপথে ঘোরে, এইগুলোকে বলা হয় তোমার কি আছে? ইলেকট্রনের কক্ষপথ। ইলেকট্রনের কক্ষপথ, হয়েছে। যেগুলোকে দেখো কি দ্বারা চিহ্নিত করা হয়েছিল? কে, এল, এম, এন, ও, পি, কিউ, এই দ্বারা চিহ্নিত করা হয়েছিল।
আবার পরপর ক্রমবর্ধমান ব্যাসার্ধ অনুযায়ী 1 2 3 4 5 6 7 এরকম সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয়েছিল। এই যে কত নম্বর কক্ষপথ, দেখো এদের ক্ষেত্রে সংখ্যা যত বাড়ছে কক্ষপথের ব্যাসার্ধ বাড়ছে। এই কক্ষপথগুলোকে আবার তোমার কক্ষপথের সংখ্যাগুলোকে আবার বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যেমন ধরো প্রথম কক্ষপথকে কে, তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত 1, তারপরের কক্ষপথ এল, মুখ্য কোয়ান্টাম সংখ্যা 2, তারপরের কক্ষপথ এম, মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এন দ্বারা সূচিত করা হয়। হয়েছে? তাহলে আমরা কি দেখলাম, ইলেকট্রনগুলো প্রথম কি দেখলাম, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকারে পড়ে। দ্বিতীয় বলছে দেখো এইখান থেকে আমরা স্থায়িত্বের ধারণা পাই যে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন কখনো তোমার কি হয়, শক্তি শোষণ বা বর্জন করে না। তাহলে শক্তি শোষণ বা বর্জন না করলে ইলেকট্রনটা কি হবে, ওই বৃত্তপথেই ঘুরবে। হয়েছে? এবং ওই বৃত্তপথে ঘুরতে ঘুরতে কখনো রাদারফোর্ড মডেলের মতো নিউক্লিয়াসের উপর এসে পড়বে না, অর্থাৎ পরমাণুর আমরা স্থায়িত্ব পাচ্ছি। এবং একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রনের শক্তি কি হচ্ছে, নির্দিষ্ট থাকবে বা স্থির থাকবে, যেটা ওই কক্ষপথে ঘোরা যে কোনো ইলেকট্রনের শক্তির সঙ্গে সমান। সেই জন্য ওই কক্ষপথগুলোকে কি হচ্ছে, সুস্থিত কক্ষপথ বা স্থির শক্তির কক্ষপথ বলা হয়। এখন এই সুস্থিত কক্ষপথ বললেও, শক্তি স্থির বললেও, ওখানে কিন্তু ইলেকট্রনগুলো মনে রাখবে কখনো স্থির থাকে না। ইলেকট্রনগুলো কি করে, বৃত্তাকার পথে ঘোরে, তাদের শক্তিটা স্থির থাকে। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি বললো, যে একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘোরার সময়, অর্থাৎ একটি নির্দিষ্ট বৃত্তপথে কি কক্ষপথ, বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রন কোনরূপ শক্তির শোষণ বা বর্জন করে না। অর্থাৎ ইলেকট্রন কোনরূপ শক্তির শোষণ বা বর্জন করে না, ফলে ইলেকট্রনগুলো তোমার কাছে শক্তি হ্রাস করে নিউক্লিয়াসের উপর এসে ঝাঁপিয়ে পড়ার কোনো সুযোগ থাকছে না। এই কারণে তাহলে আমরা কি বলতে পারি, যে পরমাণুর গঠন স্থায়ী। এবার দেখো এদের ক্ষেত্রে তোমার শক্তির সঙ্গে এর সম্পর্কটা কি বলছে, যত নিউক্লিয়াস থেকে দেখো দূরবর্তীতে যাব তত এদের ক্ষেত্রে তোমার কি হয়, শক্তি বাড়তে থাকে। আর যত নিউক্লিয়াসের কাছের কক্ষপথে আসবে শক্তি কমতে থাকে। কিন্তু ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আকর্ষিত হয়ে থাকে, ফলে সেই ইলেকট্রনগুলো অধিক সুস্থিত থাকে। ঠিক আছে? পরে দেখো 3 নম্বর পয়েন্টটা কি বললো, ঠিক দেখো 2 নম্বরের খানিকটা বিপরীত বলতে পারি। কি বলেছিল, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় শক্তির শোষণ বা বর্জন করে না। তারপরেই বলছে শক্তির শোষণ বা বর্জন করতে পারে যদি ইলেকট্রনগুলো কি হয়, কক্ষপথ পরিবর্তন করে। এখন দেখো এদের কক্ষপথটা আমরা কি বললাম, যে তোমার যত নিউক্লিয়াস থেকে দূরে যাবে এদের শক্তি বাড়ছে। তাহলে যদি প্রথম কক্ষপথের তুলনায় দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় কক্ষপথের তুলনায় তৃতীয় অর্থাৎ এম বা 3 নম্বর কক্ষপথের শক্তি বেশি, তাহলে দেখো কোনো একটা ইলেকট্রন যদি প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষ থেকে এল কক্ষে যায়, তাহলে বেশি শক্তির কক্ষে যাচ্ছে, ফলে সে কিছুটা তোমার কি হবে, শক্তি শোষণ করবে। ঠিক একইভাবে যদি উচ্চ কক্ষপথ থেকে অর্থাৎ এল কক্ষটা শক্তি বেশি, এল থেকে অপেক্ষাকৃত কম শক্তির কে কক্ষপথে ফিরে আসে, তাহলে কি করবে, কিছুটা শক্তি বর্জন করবে। এবং কতটা শক্তি বর্জন করবে, এই দুটো কক্ষপথ অর্থাৎ কে বা এল এর কক্ষপথ দুটোর মধ্যে শক্তির যে পার্থক্য তার সঙ্গে সমান। ঠিক একইভাবে আমি কে এল নিয়ে বলেছি, এল এম হতে পারে বা কে এল এম এর মধ্যে হতে পারে, যে কোনো দুটি কক্ষপথের মধ্যে এরকম ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে পারে। এবং যাওয়ার সময় তোমার কি হবে, নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে গেলে তাহলে তাকে শক্তি শোষণ করে যেতে হবে, আর উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে ফিরে এলে তোমার কি হবে, শক্তি বর্জন করতে হবে। তাহলে দেখো
তোমার পরেরটা কি বলছে, ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা বর্জন করে, আমি ছোট করে লিখছি, আচ্ছা, ইলেকট্রনগুলি শক্তির শোষণ বা বর্জন করে এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে পারে। ঠিক আছে, কে কক্ষপথ থেকে যদি কে কক্ষপথে দেখো শক্তি যদি আমরা E1 ধরি আর এল এর যদি শক্তি আমরা E2 ধরি, তাহলে যদি কে থেকে এলে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন যদি কে থেকে এলে যায়, তাহলে কোথায় E1 থেকে E2 তে যায়। এখন দেখো E1 অপেক্ষা আমরা কি বলেছি, যত কক্ষপথের সংখ্যা দূরে যাচ্ছে শক্তি বেশি, তাহলে E1 থেকে E2 বেশি। তাহলে এই শক্তি গেলে এইখান থেকে এখানে গেলে শক্তি কি হবে, শোষণ হবে। কতটা পরিমাণ শক্তি শোষণ হবে, ওদের যে শক্তির পার্থক্য, অর্থাৎ তোমার কাছে E2 মাইনাস E1, এই পরিমাণ শক্তি, এটাকে তোমার কি হয়, ডেল্টা ই দ্বারা চিহ্নিত করা হয়। এই পরিমাণ শক্তি কি হবে, শোষণ হবে, শোষণ হবে। আবার যদি উল্টোটা ঘরে দেখো, এল থেকে, ভালো করে দেখো, এল থেকে যদি কে তে নেমে আসে, তাহলে তোমার কি হবে, শক্তি বর্জন হবে। কতটা বর্জন হবে, ঠিক একইভাবে এদের যে শক্তির পার্থক্য সেটাই, অর্থাৎ কতটা, E2 মাইনাস E1, দ্যাট ইজ ডেল্টা ই, কিন্তু এখানে কি হবে, শক্তির বর্জন হবে, শক্তির বর্জন হবে। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা, বোর মডেলটা কি দেখলাম, পরমাণুগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে পারে না, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে। এই বৃত্তপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো শক্তি নির্দিষ্ট ওই কক্ষপথের মধ্যে। আর কি দেখলাম, যে ইলেকট্রনগুলো এক শক্তি শোষণ বা বর্জন করতে পারে কখন, যদি একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়। এখান থেকে আমরা কি আর পেয়েছি, কোয়ান্টাম সংখ্যার ধারণা পেয়েছি। কোনো একটা কক্ষপথ, যত নম্বর কক্ষপথ, সেটা হচ্ছে ওই কক্ষপথের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা আর কি পেয়েছি, কক্ষপথের আকার সম্পর্কে পেয়েছি। ধরো কেউ তোমার কে কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা 1, এন কক্ষপথের কোয়ান্টাম সংখ্যা 4, তাহলে এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে ধারণা থেকে আমরা বলে দেবো যে কে কক্ষপথ অপেক্ষা এন কক্ষপথের তোমার কি হবে, আকার বড়। এবং এটাও বলে দেবো যে কে কক্ষপথের তুলনায় এন কক্ষপথের তোমার কি আছে, শক্তি বেশি। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা যত বাড়বে শক্তির পরিমাণ কি হবে, তত বাড়বে। এছাড়াও দেখো এখান থেকে আমরা আর কি পেতে পারি, এখান থেকে পেতে পারি কোনো একটা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ কোনো কক্ষপথের মধ্যে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ওর অপেক্ষা কম ইলেকট্রন থাকতেই পারে যদি পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা কম থাকে, কিন্তু সর্বোচ্চ কটা থাকতে পারে, অর্থাৎ কক্ষপথে বা কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × n², যেখানে n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো কে কক্ষপথে n কত, 1, সর্বোচ্চ ইলেকট্রন কত থাকবে, 2 × 1²। দেখো 2 × n², n এখানে কত, 1, তাহলে কত হচ্ছে 2। কে এল কক্ষপথে দেখো কত, n সমান কত, 2, তাহলে কত হচ্ছে দেখো 2 × 2a² সমান কত, 8। এন কক্ষপথের ক্ষেত্রে দেখো n সমান কত, 3, তাহলে এই ক্ষেত্রে কত হবে, 2 × 3² সমান কত হচ্ছে দেখো 18। এন কক্ষপথের ক্ষেত্রে দেখো n সমান কত, 4, এখানে কত সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, 2 × 4a² সমান দেখো কত হচ্ছে 32। n তারপরে ও কক্ষপথের ক্ষেত্রে দেখো n সমান কত, 5, তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 5² সমান কত হচ্ছে 50, কিন্তু এটা হয় না। অর্থাৎ এই নিয়ম ফলো করলো এটা কত, 4 নম্বর কক্ষপথ পর্যন্ত সঠিক ফলো করে।
তারপরে কিন্তু এটা হয় না। কেন? আমরা এখন পর্যন্ত যতগুলো পরমাণু পেয়েছি তাদের মধ্যে ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথে কি হয় 32টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। আবার ওই কক্ষপথটা যদি বাহ্যিক কক্ষপথ বা বাইরের কক্ষপথ হয় তাহলে সেখানে কি হবে 8টার বেশি ইলেকট্রন থাকে না। আবার ঠিক এরকমও হয় যদি বাইরের আগের কক্ষপথ হয় তাহলে সেখানে সর্বোচ্চ কটা থাকবে 18টা। তাহলে কি বললাম, এই নিয়মে ইলেকট্রন ভর্তি হবে, কিন্তু কোনো কক্ষপথে 32টার বেশি ইলেকট্রন থাকবে না। কক্ষপথটা যদি বাইরের কক্ষপথ হয় তাহলে সেখানে কি হবে 8টার বেশি ইলেকট্রন থাকবে না। আর যদি বাইরের আগের কক্ষপথ হয় তাহলে তোমার কি হবে, সেখানে 18টার বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে দেখো, এই গেল তোমাদের বোর মডেল, যেখান থেকে আমরা পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পেরেছি। অর্থাৎ পরমাণুর চারিপাশে ইলেকট্রনগুলো শুধুমাত্র নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরে, কখনোই নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ে না। তোমরা এই বোর মডেলের যে তত্ত্বগুলো আছে, 3টে তত্ত্ব, এগুলোকে খুব ভালো করে করবে। কোয়ান্টাম সংখ্যা করবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই জায়গাগুলো করবে। এই জায়গাগুলো থেকে তোমার কি হচ্ছে, কোশ্চেনগুলো আসে।